হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা সেকেন্ড স্কুল বাঁকুড়া জেলা স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে, এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের আনসার পরপর দেখে নেব। তাই আজকের ক্লাসটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো 2 নম্বর স্কুলের আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একের প্রথম যে প্রশ্ন, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং প্লবতা বলের পরিমাণের মধ্যে সম্পর্ক লেখো। তোমরা লিখবে যে প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়, তাই না? আর অপসারিত তরলের ওজন বা আয়তন যত বেশি হবে প্লবতাও কিন্তু তত বেশি হবে। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। তরল প্রবাহের দিক নির্ভর করে কিসের পার্থক্যের ওপর? চাপের পার্থক্যের ওপর। চাপ মানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে কিন্তু তরলটি প্রবাহিত হয়, বেশি চাপের থেকে কম চাপযুক্ত স্থানে। এরপরে লোহা ও স্টিমের রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ সহ লেখো। এখানে তোমরা লিখবে সমীকরণটি, সেটি হচ্ছে 3Fe প্লাস 4H2O। এখানে যে আয়রন বা লোহার কথা বলা হয়েছে সেটা হচ্ছে লোহিত তপ্ত আয়রন, এবং সেটাকে মানে এর উপর স্টিম চালনা করা হয়েছে। দেখো 4H2O। এই বিক্রিয়াতে দেখো ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 তৈরি হয়, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়ার সমিত সমীকরণ হচ্ছে এটা। এরপরে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটবে লেখো। এখানে আনসারে লিখবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে নীল ক্রিস্টাল কালো গুঁড়োয় পরিণত হয় ও বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে NO2 গ্যাস বের হয়। বিক্রিয়ার সমীকরণটা খেয়াল করো এখানে, যে কিউপ্রিক নাইট্রেট যেটা জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট, এটার যেটা রং সেটা হচ্ছে নীল রঙের, তাই না? এটা হচ্ছে নীল বর্ণের। যখন এটাকে উত্তপ্ত করা হয়, হিট দেওয়া হয়, তখন দেখো কালো রঙের কিউপ্রিক অক্সাইড CuO উৎপন্ন হয়, এটা হচ্ছে কালো রঙের। এবং তার সঙ্গে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যেটা হচ্ছে বাদামি বর্ণের গ্যাস। তাহলে যেটা কালো গুঁড়ো পাওয়া যায় সেটা হচ্ছে কিউপ্রিক অক্সাইডের কালো গুঁড়ো, সেটা পড়ে থাকে। আর যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এই আনসারটি তোমরা লিখবে। কোশ্চেন নাম্বার 5, বলের একক নিউটন এর সংজ্ঞা দাও। লিখবে 1 কেজি ভরের কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলে। 2 এর দাগে প্রশ্নগুলো চলে যাব। প্রথম প্রশ্ন, একটি ভারী বস্তুকে টেবিলের উপর রাখা হলো, ক্রমবর্ধমান বল প্রয়োগ করার কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করলো। বস্তুটি কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না? কখন বস্তুটি চলতে শুরু করলো? দেখো বল প্রয়োগ করার সাথে সাথে কিন্তু বস্তুটি চলতে শুরু করে না। তার কারণ হচ্ছে বস্তুটিতে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না, কারণ বস্তু ও টেবিলের মধ্যে ক্রিয়ারত ঘর্ষণ বল বস্তুটির গতি উৎপাদনের চেষ্টাকে বাধা দেয়। আমরা জানি কোনো বস্তুকে গতিশীল করতে চাইলে যেদিকে গতিশীল করা হচ্ছে বা যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে, যেদিকে গতি সৃষ্টি হতে পারে তার ঠিক উল্টো দিকে, বিপরীত দিকে কিন্তু ঘর্ষণ বল কাজ করে। এই ঘর্ষণ বল কিন্তু গতির বিপরীত দিকে কাজ করে। কখন চলতে শুরু করবে? তোমরা লিখবে যে যখন প্রযুক্ত বলের মান ঘর্ষণ বলের সীমামান অপেক্ষা বেশি হবে তখন বস্তুটি চলতে শুরু করবে, তার মানে বস্তুটি সচল হবে। যে কোনো বস্তুর একটা নির্দিষ্ট মান থাকে, স্থির অবস্থার ঘর্ষণ বলে একটা ফিক্সড মান রয়েছে। যদি সেটা ধরো 10 হয়, 10, তাহলে তুমি 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এসব দিলে কিন্তু চলতে শুরু করবে না, সেটা কিন্তু স্থিরই থাকবে। এবার 10 বা 10-এর থেকে যখন তুমি বল প্রয়োগ করবে, মানে স্থির অবস্থার ঘর্ষণ বলে যেটা সীমামান, সেটার থেকে যখন বেশি বল প্রয়োগ করবে তখনই কিন্তু বস্তুটি চলতে শুরু করবে, অর্থাৎ বস্তুটি সচল হবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, কুলম্বের সূত্রটি লেখো আর চিহ্নিত যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে সেগুলি অর্থ লেখো। টেক্সট বুকে দেওয়া হয়েছে কিন্তু সূত্রটা ঠিকমতো দেওয়া নেই, সেই জন্য আমি তোমাদের রেফারেন্স বুক থেকে দেখাচ্ছি। এখানে দেখো পেজ নম্বর 53, 2টি বিন্দু আধান, দেখো একটা হচ্ছে Q1 এবং একটা Q2। এই দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুটির কেন্দ্র সংযোজক যে সরলরেখা, সেই সরলরেখা বরাবর কাজ করে বা ক্রিয়া করে।
এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের, মানে এই যে আধান Q1 এবং এটা Q2, এই দুটি আধানের গুণফলের সমানুপাতিক। তার মানে Q1 ইন্টু Q2 এটার সমানুপাতিক। এটা হচ্ছে বল। তাহলে বলটা মানে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। তার সাথে এবং ওদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের কেন্দ্র দুটির মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে r, তার বর্গ মানে r স্কোয়ার, সেটার ব্যস্তানুপাতিক, তার জন্য 1/r স্কোয়ার। কেমন নিয়ে লেখার পরে ফাইনাল যে সম্পর্ক সেটা হচ্ছে f সমানুপাতিক Q1 Q2 বাই r স্কোয়ার। নিয়ে সমানুপাতিক চিহ্নটাকে সমান চিহ্নে পরিণত করতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে, সেটা k। তাহলে হয়ে গেল f ইজিক্যাল টু k ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। নিয়ে তোমাদের যেহেতু এখানে লিখে দেওয়াই হয়েছে যে Q1 আর Q2 হচ্ছে বস্তু দুটির আধান, আর হচ্ছে দূরত্ব, এফ হচ্ছে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে চিহ্নিত মানে তুমি যে চিহ্নগুলো ব্যবহার করেছো সেগুলোর অর্থ তুমি লিখে দেখাবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন, দ্রাবক ব্যবহার করে কিভাবে কর্পূর এবং চিনির ধর্মের মধ্যে পার্থক্য করবে। আনসারে তোমরা লিখবে যে দ্রাবক হিসেবে জল ব্যবহার করে তার মধ্যে চিনি গুললে চিনি এটা জল হবে। কেমন চিনি জলে মিশে যায়, অর্থাৎ চিনি জলে দ্রাব্য। অপরদিকে কর্পূর কিন্তু জলে অতটা দ্রবীভূত হয় না, খুব অল্প পরিমাণে জলে দ্রবীভূত হয়। তার মানে কর্পূর জলে স্বল্প পরিমাণে দ্রাব্য। আবার এই চিনি আর কর্পূরকে জলে দ্রবীভূত না করে যদি আমরা অন্য কোনো দ্রাবক নিই, এখানে যে কার্বন ডাই সালফাইড নেওয়া হয়েছে সেটা একটা দ্রাবক। এই দ্রাবকে চিনি কিন্তু অদ্রাব্য, মানে এই কার্বন ডাই সালফাইডে চিনি কিন্তু দ্রবীভূত হয় না। কিন্তু কর্পূর আবার কার্বন ডাই সালফাইড মানে এই দ্রাবকের মধ্যে পুরোপুরি দ্রবীভূত হয়ে যায়, মানে এটা কিন্তু দ্রাব্য। তাহলে এভাবে কর্পূর এবং চিনির ধর্মের মধ্যে পার্থক্য করা যায়। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে তামা এবং রূপোর মধ্যে কোনটি অধিক সক্রিয়। আনসার হচ্ছে তামা রূপোর মধ্যে বেশি সক্রিয় হচ্ছে তামা। তামা কেন বেশি সক্রিয়, তার কারণ হচ্ছে যেহেতু তামা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সিলভারের উপর অবস্থিত। এখানে বলা হচ্ছে কিভাবে তা প্রমাণ করবে। লিখবে কপার সালফেটের সঙ্গে সিলভারের কোনো বিক্রিয়া করে না। লিখবে তাহলে এখানে ঘটে না। কেমন ঘটে না, এর থেকে বোঝা যায় সিলভার কেমন সিলভার কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করতে পারে না। যদি এখানে আমাদের বলা হয়েছে যে কপার সালফেট তার সঙ্গে যদি সিলভারের বিক্রিয়া ঘটানো হয়, সেখানে দেখা যাবে যে নো রিয়াকশন। কেমন নো রিয়াকশন, রিয়াকশনটা পুরো যদি লিখো তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে রিয়াকশন, কিন্তু আর কে এরকম ভাবে এন যদি লেখো তাহলে সেটা হচ্ছে রিয়াকশন। বা তোমরা লিখবে তীর চিহ্ন দিয়ে যে কোনো বিক্রিয়া ঘটে না। কেমন তাহলে কোনো বিক্রিয়া ঘটছে না, তার মানে সিলভারটা কিন্তু কপার সালফেট থেকে কপারকে আলাদা করতে পারে না বা প্রতিস্থাপিত করতে পারে না। তার মানে এখানে সিলভারটা কপারের থেকে কম সক্রিয়। আর যদি আমরা অন্য কোনো বিক্রিয়া দেখি, যেমন কপার কি করতে পারে, সিলভার নাইট্রেট থেকে সিলভারকে প্রতিস্থাপিত করতে পারে। দেখো কপার সিলভার নাইট্রেট থেকে সিলভারকে প্রতিস্থাপিত করতে পারছে, তাহলে কপার এখানে বেশি সক্রিয় সিলভারের চেয়ে, তার জন্যই কপার কি করতে পারছে, সিলভার নাইট্রেট থেকে সিলভারকে প্রতিস্থাপিত করতে পারছে। যারা বেশি সক্রিয় হয় তারা কিন্তু অন্য কোনো যৌগ থেকে তার মধ্যে থাকা মৌলকে প্রতিস্থাপিত করতে পারে। তাহলে এইভাবে আমরা বলতে পারবো যে কপার বা তামা যেটা সেটা সিলভার বা রূপোর চেয়ে কিন্তু বেশি সক্রিয়। নেক্সট, 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কত। আনসার হচ্ছে দেখো আমরা ভর মানে জানি এম আর ওজন মানে হচ্ছে এম ইন্টু জি। তাহলে ভর দেওয়া আছে 10, জি এর মান হচ্ছে 9.8, তাহলে এটা গুণ করবে তাহলে হয়ে যাবে 98 নিউটন। এর সাথে প্রশ্ন, দুটি মৌল পরস্পর আইসোবার। আইসোবার মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই। এই যে আর্গন, এখানে দেওয়া হয়েছে তোমার পটাশিয়াম, এখানে দেওয়া হয়েছে ক্যালসিয়াম, সবগুলোর ভর সংখ্যা 40, তার মানে এরা হচ্ছে পরস্পরের আইসোবার। এরপর লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। দেখো রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, তার জন্য একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। দ্বি একক পর্দা বৃত্ত কোনো অঙ্গাণু। দেখো রাইবোজোমের মধ্যে কোনো এর বাইরে কোনো পর্দাই থাকে না, এটা হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু। এই দুটোর মধ্যে দ্বি একক পর্দা থাকে কার, নিউক্লিয়াসের। 2-1 বলা হচ্ছে রাইবোজোম সংশ্লেষিত হয় কিসে। দেখো রাইবোজোম সংশ্লেষিত হয় মানে কি থেকে উৎপন্ন হয়,
এখানে তোমরা লিখবে নিউক্লিওলাস, নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়। নেক্সট, ড্যাশ কোষ অঙ্গাণু প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে, আনসার হবে সেন্ট্রোজোম। তাহলে তোমরা লিখবে সেন্ট্রোজোম। সত্য অথবা মিথ্যা, প্রাণী কোষে কোষ প্রাচীর উপস্থিত, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে থাকে, তার মানে মিথ্যা। নেক্সট, উদ্ভিদ কোষের ভ্যাকিউল গুলো মানে কোষ গহ্বর যেগুলো সেগুলো আকারে বড় হয়, এটা ঠিকই দেওয়া হয়েছে। প্রাণী কোষের কোষ গহ্বর গুলো ছোট আর উদ্ভিদ কোষের কোষ গহ্বর সংখ্যায় কম থাকে কিন্তু বড় থাকে, তার জন্য এটা হচ্ছে সত্য। এরপরে 4-1 চলে যাব। প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট তার সঙ্গে মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। অবস্থান এবং কাজ এই দুটো বিষয়ের উপর পার্থক্য লিখতে হবে। প্রথম পার্থক্য লিখবে অবস্থান। ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড উদ্ভিদ কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে পরিলক্ষিত হয় মানে দেখা যায়। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষেই বর্তমান। কাজের ব্যাপারে তোমরা লিখবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিডের কাজ। আর মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কোষীয় শ্বসনের মাধ্যমে খাদ্যবস্তুর জারণ ঘটিয়ে শক্তি উৎপাদন করা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। এটা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 389। সেকেন্ড কোশ্চেন, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীরা কিভাবে বেঁচে থাকে? এটা টেক্সট বই থেকে পেয়ে যাবে। টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার হচ্ছে 190। দেখো, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ, ফ্রিজ মানে জমে যাওয়া, তাহলে অ্যান্টিফ্রিজ মানে যেটা জমতে বাধা দেবে, তাহলে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কি করে ওই সমস্ত প্রাণীদের কোষীয় তরলের বরফে কেলাস তৈরিতে বাধা দেয়, যাতে তাদের কোষীয় তরলটা বরফে পরিণত না হয়, যাতে জমে না যায়, তার জন্য অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। এই অ্যান্টিফ্রিজ প্রোটিন তাদের কোষীয় তরলকে মানে বরফের মতো জমতে বাধা দেয়। এছাড়া তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে, প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাট সঞ্চয়কারী কোষ থাকে যারা কি করে তাপ উৎপাদন করতে পারে এবং তাপ ধরে রাখতে পারে। এরপরে লাস্ট কোশ্চেনে চলে যাব। দেখো, প্রদত্ত চিত্রে এ ও বি অংশগুলিকে চিহ্নিত করো। এ যেটা দেওয়া হয়েছে, দেখো ছোট ছোট দানাদার বস্তু, সেটা যেটা নাম সেটা হচ্ছে F0F1 বস্তু বা F1 কণা লিখতে পারো। আর বি যেগুলো দেওয়া হয়েছে আঙুলের মতো প্রবর্ধক, সেগুলোকে বলা হয় ক্রিস্টি। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড স্কুল বাঁকুড়া জেলা স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা তোমাদের ক্লাস 8 এর সমস্ত সাবজেক্টের প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। সেখানে তোমরা সায়েন্সে জিওগ্রাফির ক্লাসগুলো পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। এছাড়া প্রশ্ন বিচিত্রার সমাধানের জন্য আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি, প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 8। এই প্লেলিস্টের লিংকে ক্লিক করলেই প্রশ্ন বিচিত্রা থেকে যে কোনো সাবজেক্টের সলিউশন যেগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখবে জিওগ্রাফির অনেকগুলো পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সায়েন্সের সলিউশন গুলো চলছে। এরপরে ধীরে ধীরে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সলিউশন কিন্তু আমরা প্রোভাইড করব। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু ওই প্লেলিস্টের লিংকে ক্লিক করে পুরোনো যে সমস্ত সলিউশন গুলো হয়ে গেছে সেগুলো দেখে নিও। আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।